প্রথম মডিউলে দেখেন আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো ক্রেডিট যে শব্দটা সেটা সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি যে আমাদের ক্রেডিট জিনিসটা কি। ক্রেডিট জিনিসটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ ক্রিডো থেকে আসছে, যার অর্থ হচ্ছে আই বিলিভ। আই বিলিভ মানে কে বিলিভ? রাসেল, কে বিলিভ? আই বিলিভ, কে বিলিভ? স্যার ল্যান্ডার ল্যান্ডার বিলিভ করতেছে। যে টাকা দেয়। জি স্যার ল্যান্ডার। যে টাকা দেয়, হ্যাঁ। জি স্যার। তো সে বিলিভ করে যে টাকা দিলে ফেরত পাবে। সে বিলিভ করে যে টাকা দিলে ফেরত পাবে, এই জন্য ক্রেডিট শব্দটা একটা ল্যাটিন শব্দ কি আসছে কিডো থেকে, যার অর্থ হচ্ছে আই বিলিভ। তো এখানে আমরা প্রায় শুনে থাকি লোনস এন্ড অ্যাডভান্স, আমরা কথা শুনে থাকি লোনস এন্ড অ্যাডভান্স। তো লোনস এন্ড অ্যাডভান্স জিনিসটা কি? লোন জিনিসটা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়, আর অ্যাডভান্স জিনিসটা হচ্ছে বড় অর্থে ব্যবহার করা হয়। অ্যাডভান্সের ভিতরে লোনের জিনিসগুলো আসে। আমরা যে বলি না যে লোনস এন্ড অ্যাডভান্স, আমাদের লোনস এন্ড অ্যাডভান্স কত টাকা, আমরা এই যে প্রায় যে বলে থাকি, হ্যাঁ। এই জিনিসটার ভিতরে হচ্ছে যে লোনস জিনিসটা হচ্ছে ছোট অর্থে ব্যবহার করা হয়, মাইক্রো সেন্সে ব্যবহার করা হয়। আর অ্যাডভান্স অর্থ একটু বড় সেন্সে, ম্যাক্রো সেন্সে ব্যবহার করা হয়। তো লোনস আর অ্যাডভান্স যদি পার্থক্য আসে, এটা আসার কথা না, আপনাদের জানার জন্য আসলে আমি এটা রাখছি এখানে। যে অ্যাডভান্স হচ্ছে ম্যাক্রো সেন্সে, অ্যাডভান্সের ভিতর লোনও ইনক্লুডেড। আর অ্যাডভান্সটা হচ্ছে আপনার সব যত প্রকার লোন আমরা ডিসবার্সমেন্ট দিয়ে থাকি এবং মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে থাকি এবং ফিক্সড ইনস্টলমেন্ট দিয়ে থাকি, সবগুলোই আমাদের অ্যাডভান্সের ভিতর আসে। আর লোনটা হচ্ছে শুধু আমরা মান্থলি ইনস্টলমেন্ট বেসিসে, মানে আমরা পাবো যে লামসাম অ্যামাউন্টটা পাই, একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে অ্যামাউন্ট প্রতি মাসে মাসে পাবো, এবং এখানে কোনো ডিসবার্সমেন্টের বিষয় থাকে না। আমরা এই এত টাকা ডিসবার্সমেন্ট করবো, এবার এটা বাড়াবো, এটা যে আবার বাড়াইতে পারি আমরা। কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে কি আমরা বাড়াইতে পারি, ক্যাশক্রেডিট লোনের ক্ষেত্রে কি আমরা বাড়াইতে পারি, এরকম কোনো বাড়ানোর বিষয় আসে না। সেটা শুধু লোনের ক্ষেত্রে শুধু ফিক্সড থাকে, একটা ফিক্সড লোন, মান্থলি এই পরিমাণ টাকা পাবো আমরা, এইটাকে বলা হচ্ছে লোন। আর অ্যাডভান্সের ভিতরে সবগুলো জিনিসই আসে, যত প্রকার আমরা লোন দিয়ে থাকি, যত প্রকার টাইম লোন, কন্টিনিউয়াস লোন, ডিমান্ড লোন, শর্ট টার্ম লোন, এগ্রিকালচার লোন, মাইক্রো ক্রেডিট লোন, সব লোনগুলো হচ্ছে এই লোন অ্যাডভান্সের ভিতরে ইনক্লুডেড। এরপর আমাদের যে বোরোয়ার গুলো আছে, টাইপস অফ বোরোয়ার, এটা মোটামুটি আমরা জানি আমাদের বোরোয়ার কারা। আমাদের ইন্ডিভিজুয়ালরা আমাদের বোরোয়ার। এই ইন্ডিভিজুয়াল কারা হইতে পারে? রিটেল ট্রেডার, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ফার্মার, এগ্রিকালচার, কনজিউমার, হোম লোন যারা নিয়ে থাকে, ক্রেডিট কার্ড যারা নিয়ে থাকে, এরা সব ইন্ডিভিজুয়াল, এরা আমাদের বোরোয়ার। প্রোপ্রাইটারশিপ ফার্ম আমাদের বোরোয়ার। প্রোপ্রাইটারশিপ ফার্ম কারা? যারা ব্যক্তি মালিকানা, যারা বিজনেস করে থাকে। পার্টনারশিপ ফার্ম পাবলিক লিমিটেড কোম্পানিজ, প্রাইভেট লিমিটেড কোম্পানিজ, লার্জ কর্পোরেট, গভর্নমেন্ট এন্টিটিস, আমাদের বোরোয়াররা, এরা বেসিক্যালি আমাদের বোরোয়ার। আর আমাদের ক্রেডিট ফ্যাসিলিটি বেসিক্যালি কয় প্রকার? ক্রেডিট ফ্যাসিলিটি বেসিক্যালি হচ্ছে দুই প্রকার, মানে টাইপস অফ লোন। কয় প্রকার? দুই প্রকার, একটা ফান্ডেড লোন, একটা নন ফান্ডেড লোন। যে যে ক্ষেত্রে আমাদের টাকাগুলো আমাদের পকেট থেকে চলে যায়। ফান্ডেড লোন হচ্ছে আমাদের টাকা দিয়ে ব্যবসা করতে হয়, আর নন ফান্ডেড লোন হচ্ছে টাকা দিয়ে ব্যবসা করা লাগে না, শুধু গ্যারান্টি দিলে হয়। যে সে না দিতে পারলে ব্যাংক টাকা দিবে, কমিটমেন্ট দেয়, হ্যাঁ, গ্যারান্টি দেয়, কমিটমেন্ট দেয়, সেটাকে বলা হচ্ছে নন ফান্ডেড লোন। আর ফান্ডেড লোনের ক্ষেত্রে ব্যাংক থেকে টাকা চলে যাবে, এটা হচ্ছে ফান্ডেড লোন। তো ফান্ডেড লোনের ক্ষেত্রে যে ফান্ডেড লোনের টাইপস হচ্ছে বেসিক্যালি চার ধরনের। একটা হচ্ছে লোনস, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, বিল পার্চেজ এন্ড ডিসকাউন্টিং। আর নন ফান্ডেড লোনে যে বললাম যে শুধু কমিটমেন্ট দিলে হয়, গ্যারান্টি দিলে হয়, এটা হচ্ছে বেসিক্যালি লেটার অফ ক্রেডিট, এলসি বিজনেস বন্ড, বিজনেস পারফরমেন্স বন্ড, অ্যাডভান্স গ্যারান্টি, ফরেন কারেন্টের গ্যারান্টি। এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে নিচে। তো লোনের সংজ্ঞা তো আমরা বললাম যে লোন কি, একটা লামসাম পেয়েবল এবং ফিক্সড মান্থ ইনস্টলমেন্টে দিয়ে থাকি, সেটাকে লোন বলে। এবং এটাই লোন বিভিন্ন রকম হতে পারে, শর্ট টার্ম লোন হতে পারে, মিডিয়াম টার্ম হতে পারে, লং টার্ম লোন হতে পারে। লোন শর্ট টার্ম লোন হচ্ছে যে জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য যে লোন দিয়ে থাকি আমরা, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য যে লোন দিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম লোন। এবং দুই মানে 5 বছরের নিচে পর্যন্ত যে লোনগুলো দিয়ে থাকি আমরা, সেটাকে বলে মিডিয়াম টার্ম লোন। এবং 5 বছর উপরে যে লোনগুলো গ্রান্ট করে থাকি, সেটাকে বলে লং টার্ম লোন। ক্যাশ ক্রেডিট লোন হচ্ছে আমাদের, আমরা যে ট্রেডার্স, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারের জন্য ডেইলি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য আমরা যে ক্যাশকেড লোন দিয়ে থাকি, ক্যাশকেড লোনগুলো বেসিক্যালি দিয়ে থাকি। ক্যাশকেড লোন ভিলেজও হতে পারে, হাইপোথেটিকেশন হতে পারে। ভিলেজের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাংকের আন্ডারে থাকে, ব্যাংকের আন্ডারে থাকে, যেমন গুদামের গোডাউনে মালগুলো থাকে এবং ব্যাংকের আন্ডারে মালগুলো থাকে, হ্যাঁ। আর হাইপোথেটিকেশনের ক্ষেত্রে হচ্ছে কাস্টমারের কাছে মালগুলো থাকে।
হাইপোথেটিক্যাল একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লোন। আমরা যে দেখবেন বিভিন্ন গাড়িতে যখন আপনি যাওয়া আসা করেন, সেক্ষেত্রে দেখবেন ড্রাইভারের পাশে ড্রাইভার দরজার পাশে লেখা থাকে ইসলামী ব্যাংক লিমিটেড। গ্রিন লাইন ব্যাংকের পিছনে লেখা লেখা থাকে দেখেন ইসলামী ব্যাংক লিমিটেড। অর্থাৎ এইটা কাস্টমারের আন্ডারে থাকে, এই প্রোডাক্টটা কাস্টমারের কাছেই থাকে, কাস্টমারের কন্ট্রোলেই থাকে। হ্যাঁ। তো এগুলো বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার, এই জিনিস। হ্যাঁ ক্লিয়ার স্যার, স্যার। এটা সমস্যা নাই, স্যার। আচ্ছা, ওভারড্রাফট লোনটা হচ্ছে আমরা আমাদের যে ফিক্সড ডিপোজিট থাকে কাস্টমারের, সেই কাস্টমারের এগেনস্টে আমরা যখন কোনো লোন দিয়ে থাকি, যেমন আমরা একটা সার্টেন লিমিট দিয়ে থাকি, কেউ কোনো ব্যাংক 80%, কোনো ব্যাংক 90%, অর্থাৎ এফডিআর এগেনস্টে আমরা যে লোনগুলো দিয়ে থাকি আর কি, বা স্কিমের এগেনস্টে আমরা যে লোনগুলো দিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে ওভারড্রাফট লোন। বিল পারচেস এন্ড ডিসকাউন্টিং, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে অনেক সময় এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কি করে বিভিন্ন রকম বিল পারচেস করে থাকি, এবং সেই বিল পারচেস করে থাকে ব্যাংক অ্যালাউ করে অ্যাডভান্স দিয়ে থাকে সে কাস্টমারকে, সেই ক্লায়েন্টকে এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে লোন দিয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রিফিক্সড রেটে ইন্টারেস্ট নিয়ে থাকে। হ্যাঁ, সেটা ক্ষেত্রে হচ্ছে বিল পার্সেন্ট ডিসকাউন্টে থাকে। এছাড়া আমরা আরো আদার ফান্ডেড বিজনেস দিয়ে থাকি, যেমন কনজুমার ক্রেডিট, এসএমই ক্রেডিট, সিন্ডিকেটেড লোন। সিন্ডিকেট লোন কি জিনিস? সিন্ডিকেট লোন হচ্ছে আমরা আহ, এক ব্যাংকের পক্ষে ক্যাপিটালের এগেনস্টে লোন দেওয়া সম্ভব হয় না। যেমন ব্যাংকের এগেনস্টে কত পার্সেন্ট ফান্ডেড লোন দিয়ে থাকতে পারে একটা ব্যাংক? ক্যাপিটাল 35%। কত পার্সেন্ট দিয়ে থাকতে পারে? স্যার ক্যাপিটাল 35% দিতে পারে। 35%। ফান্ডেড, নন ফান্ডেড, ফান্ডেড কতটুকু দিতে পারে? 15% না স্যার? ফান্ডেড হচ্ছে 15%। ভেরি গুড। হ্যাঁ, আর নন ফান্ডেড? বাকিটা আর কি স্যার, দুইটা মিলে কোনোভাবে স্যার এক্সপোর্টের ক্ষেত্রে মনে হয় স্যার একটু বেশি দিতে পারে এক্সপোর্টের ক্ষেত্রে। এক্সপোর্ট 50%। হ্যাঁ 50% জি স্যার। হ্যাঁ, আর নন ফান্ডেড? নন স্যার আমি যত জানি দুইটা মিলে কোনোভাবে 35% বেশি যাবে না, 35 বেশি তার মধ্যে। এখন আবার একটু ভ্যারি করছে, নতুন একটা সার্কুলার আসছে বাংলাদেশ ব্যাংক। হুম। বাংলাদেশ ব্যাংক ক্যাপিটাল অনুসারে একটা দিয়ে দিছে। ধরেন আপনার ক্যাপিটাল যদি থাকে যে আইএসএস রিপোর্ট করেন কেউ? জি স্যার। না করেন। না, আপনার আইএসএস রিপোর্টে দেখবেন সরি। যে লার্জ লার্জ লোনের ক্ষেত্রে একটা সংজ্ঞা দেওয়া আছে, ক্যাপিটালের 10%। অর্থাৎ আপনার ব্যাংকে যদি ক্যাপিটাল থেকে 3,000 কোটি টাকা, তাহলে সেক্ষেত্রে আপনি 10% লার্জ লোন দিতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে 300 কোটি টাকা দিতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সিন্ডিকেট লোন ওই 35% ক্রস করে। তো বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়ে রাখছে এরকম যে ক্যাপিটাল যার যত বেশি, তার ক্ষেত্রে ওই ফান্ডেড নন ফান্ডেড ভ্যারি করবে। এই নতুন একটা সার্কুলার আছে, এটা নতুন না ঠিক, এটা 1 বছর হয়ে গেছে। তবে বেসিক্যালি হচ্ছে 35% আর কি, আমরা জেনারেলি 35%। আর এক্সপোর্টের ক্ষেত্রে 50%, এক্সপোর্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, তো যখন এক ব্যাংকের পক্ষে এই যেহেতু বার আছে 10%-এর বেশি দেওয়া সম্ভব না ক্যাপিটালের, তখন অনেকগুলো ব্যাংক মিলে যখন কোনো কোম্পানিকে লোন দেয়, সেটাকে লোনটাকে বলা হচ্ছে সিন্ডিকেটেড লোন। ধরেন কেউ 500 কোটি লোন লাগবে, এখন আমার ব্যাংকের পক্ষে লোন ক্যাপিটাল আছে 3,000 কোটি টাকা, তা আমার ব্যাংক সর্বোচ্চ দিতে পারবে কত? 300 কোটি টাকা। এখন আরেকটা ব্যাংকের সাপোর্ট নিয়ে যখন ওই তাকে 500 কোটি টাকা দেওয়া হচ্ছে, সেই লোনকে বলা হচ্ছে সিন্ডিকেটেড লোন। আচ্ছা, স্যার। হুম। মোটামুটি বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, এরপরে তো নন ফান্ডেড ক্রেডিট আমরা মোটামুটি সবাই জানি, ব্যাংকাররা এর লেটার অফ ক্রেডিট সম্পর্কে আইডিয়া আছে। তারপরও লেটার অফ ক্রেডিটের একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। এই সংজ্ঞাটা আমরা লেখার চেষ্টা করবো পরীক্ষায়, যেটা আসুক না কেন এই সংজ্ঞাটা লেখার চেষ্টা করবো। Letter of credit is an undertaking issued by a bank on behalf of its customer for availing credit facility from the beneficiary. মানে কি জিনিস রাসেল বলেন? স্যার তার মানে হচ্ছে একটা ব্যাংক যখন মানে একজন যিনি ক্রেতা তার পক্ষ থেকে বিক্রেতার ব্যাংকে নিশ্চয়তা দিচ্ছে যে ওর মানে ক্রেতার পক্ষ থেকে আমি এটা পেমেন্ট করতে বাধ্য থাকবো নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে। মোটা কথা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তো আসলে ধরেন যে ইম্পোর্ট করতেছে, আমি যদি এক্সপোর্টারের ব্যাংকে চিন্তা করি, যে যে ইম্পোর্ট করতেছে, এক্সপোর্টার তো মাল পাঠায় দিচ্ছে, ইম্পোর্টারকে সে চেনে না, তার কি ওই সুইজারল্যান্ডে যে ইম্পোর্টারে চেক করতে গেলে দেখা যাচ্ছে যে যে পরিমাণ খরচ হবে সেটা কি সম্ভব? সম্ভব না না, তো। সুযোগ নাই। তখন
এক্সপোর্টার কি করে, ইম্পোর্টার ব্যাংক থেকে একটা গ্যারান্টি নেয় যে ভাই ওই ইম্পোর্টার টাকা দিক না না দিক আপনি দিবেন। এই যে গ্যারান্টিটা নিচ্ছে এটাকে বলা হচ্ছে লেটার অফ ক্রেডিট, যে কাগজের মাধ্যমে সে গ্যারান্টিটা পাচ্ছে। বিড বন্ডটা হচ্ছে আমাদের ব্যাংক গ্যারান্টি, এক প্রকার ব্যাংক গ্যারান্টি। এটা আমাদের সাধারণত কন্ট্রাক্টর আছে না যারা, আমাদের যারা ওই যে রাস্তার কন্ট্রাক্টর, মানে এলজিডি যে কন্ট্রাক্টর গুলো থাকে বেসিক্যালি, এলজিডির কন্ট্রাক্টর, ওয়াসার কন্ট্রাক্টর যারা থাকে, তাদের ক্ষেত্রে ব্যাংকগুলা একটা গ্যারান্টি দিয়ে থাকে যে উনি যে এই রোডটা করবে বা এই যে ওয়াসার যে কাজটা করবে, সেই ক্ষেত্রে ওনার টাকাটা আসলে ব্যাংক প্রোভাইড করবে। ঠিক একইভাবে এই একটা পারফরমেন্স গ্যারান্টিও ব্যাংক দিয়ে থাকে তাদের এগেনস্টে, যে সে যে কাজ করবে সেই কাজের ক্ষেত্রে যদি সে কাজটা সম্পূর্ণ না করতে পারে বা যদি কোনো কম্পেনসেট দেওয়া লাগে, এই ক্ষেত্রে সে যদি প্রি ডিটারমেন্ট ডেটে কাজটা না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যে কম্পেনসেট যদি দেওয়া লাগে এবং সে কাস্টমার যদি কম্পেনসেট না দিতে পারে, তাহলে ব্যাংক সেই কম্পেনসেটটা গ্রহণ করবে। এটাকে বলা হচ্ছে পারফরমেন্স গ্যারান্টি বা পারফরমেন্স বন্ড বলা থাকে। এরপর হচ্ছে ডিফার্ড গ্যারান্টি। ডিফার্ড গ্যারান্টি সম্পর্কে একটু বলেন, ব্যাংকাররা তো বসে আছেন সব, স্যার আমি কি বলবো? বলেন। স্যার ডেফার্ড গ্যারান্টি আর পেমেন্ট গ্যারান্টি হলো, এটা স্যার যখন কোনো একটা কোম্পানি বা কোনো একজন প্রতিষ্ঠান কোম্পানি থেকে নিজের তখন মতো করে বাকিতে বলেন, মাল এখানে লেখা কিনে। থেকে বলেন না। না না স্যার, যখন বাকিতে মাল কিনে, সেই হুম। ক্ষেত্রে ব্যাংক থেকে, মানে ব্যাংক থেকে সে একটা গ্যারান্টি নেয়, যদি কোনো কারণে এই টাকা বা মালের টাকা সে না দেয়, তখন ব্যাংক তাকে টাকাটা পে করবে। রাসেল ভাই কি, রাসেল ভাই কি বোঝেন? না স্যার, অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার খুব আইডিয়া নাই স্যার। ওই যে কথাটা বললো আর কি, ওই যে ইসের, মানে জাহাঙ্গীর ভাই যে কথাটা বললো, জাহাঙ্গীর ভাই আমাদের পুরনো স্টুডেন্ট, উনি ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে। এটা জি হচ্ছে ওনার প্র্যাকটিসে বলছে আর কি। কিন্তু এইটা হচ্ছে ইম্পোর্টারের ক্ষেত্রে যে ক্যাপিটাল গুডস গুলো থাকে বেসিক্যালি, হ্যাঁ। তো এই যে ক্যাপিটাল গুডস গুলো থাকে, এখন এই ক্যাপিটাল গুডস গুলো ধরেন যে ইম্পোর্টার যে ক্যাপিটাল গুডস গুলো নিচ্ছে, যে লাইক প্লান্ট ইকুইপমেন্ট, এই যে মেশিনারি গুলো নিচ্ছে, এখন এইগুলার ফুল প্রাইস, এই যে গুডস এর ফুল প্রাইস সঙ্গে সঙ্গে তো আসলে আপনার পেমেন্ট করা ডিফিকাল্ট। ইম্পোর্টার যে পেমেন্ট করবে, এটা অনেক সময় অনেকের পক্ষে কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করা সম্ভব হয় না। তখন আমরা ওই যে 180 দিন পর্যন্ত সময় দিয়ে থাকে আর কি, যে আপনি আস্তে আস্তে টাকাটা পেমেন্ট করবেন। হ্যাঁ, তাকে একটা সুযোগ দিয়ে থাকি, 30 দিন, 60 দিন, 90 দিন, এইভাবে 180 দিন পর্যন্ত সময় দেওয়া হয়ে থাকে। তো এই যে সময় দিয়ে থাকে, যে মানে আপনি এখন মালটা রিসিভ করেন, কিন্তু টাকাটা আপনি আস্তে আস্তে পেমেন্ট করবেন, এটাকে বলা হচ্ছে ডেফার্ড গ্যারান্টি। ব্যাংকের একটা স্যার, ডেফার্ড গ্যারান্টি বা এটা ডেফার্ড কি গ্যারান্টি। ইউজেন্স এলসি বা রিভার্স এলসি ওই টাইপের? ইউজার্স লেটার অফ ক্রেডিটও বলে থাকে অনেক সময়, জি। অনেক সময় ইউজার্স লেটার অফ ক্রেডিটও বলা থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংক গ্যারান্টি কাস্টমস এর ক্ষেত্রে অনেক সময় দিয়ে থাকে, কাস্টম এক্সারসাইজ গ্যারান্টি। মানে কাস্টমস অথরিটিকে ব্যাংক একটা গ্যারান্টি দিয়ে থাকে, যাতে তার ক্লায়েন্ট যদি কাস্টমস এর টাকা না দিতে পারে, কাস্টমস এর যে এক্সাইজ ডিউটি আছে সেটা যদি সেই কমিটমেন্ট অনুসারে না দিতে পারে, সেক্ষেত্রে ব্যাংক এটা প্রোভাইড করবে। সেটাকে বলা হচ্ছে কাস্টমস এন্ড এক্সাইজ গ্যারান্টি বা ব্যাংক গ্যারান্টি, কাস্টম আচ্ছা এক্সাইজ গ্যারান্টির এগেনস্টে। স্যার, এটা কি আমি একটু শেয়ার করতে চাই। এটা আমরা ফরেন ট্রেডে যখন কাজ করি, সেটা হচ্ছে অনেক সময় নন নেগোসিয়েবল ডকুমেন্টে যখন মাল ছাড়ায় কাস্টমসে, বিশেষ করে সি কাস্টমে, হ্যাঁ, যেটা কাস্টমার কোন যেতে পারে না বলতে, মানে সি কাস্টমে, তখন একটা গ্যারান্টিটা আমরা কিন্তু সই করে দিই যে আপনার, যে যখন অরিজিনাল ডকুমেন্ট আসবে, সে ওটা মানে ইম্পোর্টার এটা কাস্টমসে জমা দিতে বাধ্য থাকবে। ওটা এক ধরনের গ্যারান্টি। এটা কি ওটার মধ্যে আসবে স্যার? ওটা একটা গ্যারান্টি, কিন্তু ওইটা হচ্ছে ওইটা কাস্টম। ওইটা ওই গ্যারান্টি না। এইটা কাস্টমস এর এগেনস্টে যেটা দিচ্ছেন, ওইটাতে এক্সাইজ ডিউটি উল্লেখ যদি থাকে ওর ভিতরে, তাহলে সেটা হচ্ছে একদম ডিরেক্টলি কাস্টমস এক্সাইজ গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। মানে ওইটা একটা কাস্টমস গ্যারান্টি, কিন্তু ওইটা হচ্ছে ডাইরেক্ট কাস্টমস এর একটা এগেনস্টে গ্যারান্টি, আর এটা হচ্ছে কাস্টমার এক্সারসাইজ গ্যারান্টি। মানে সাধারণত অনেক সময় দেখা যায় যে কাস্টম ডিউটি অনেক বেশি থাকলে সে সময় হয়তো দেখা যায় যে, না মালটা সেল করে আমি এই অথরিটিকে দিব আর কি টাকাটা, বা মানে আমি দিতে সক্ষম হব। সেক্ষেত্রে এক্সপোর্টার অনেক সময় বলে থাকে আর কি। তো ব্যাংক, ঠিক আছে, ব্যাংক গ্যারান্টি দিয়ে দেয় যে ভাই এই এই টাকার মাল আমরা আমরা গ্যারান্টি দিচ্ছি, উনি উনি দিবে আর কি, ফিউচার ডেটে টাকাটা আস্তে আস্তে ওর কাছ থেকে কালেক্ট করবে আর কি। আপনি যেটা দিচ্ছেন নন নেগোসিয়েবল, এটাও একই সেম জিনিস, কিন্তু এটা এক্সেস উল্লেখ করা থাকে ওই কাগজের ভিতরে, এটা উল্লেখ করা আছে। আপনি যেটা দিচ্ছেন জি স্যার। ওটার ভিতরে এক্সেস ডিউটি উল্লেখ করা আছে, কাস্টম ডিউটি উল্লেখ করা আছে। মানে আপনি হয়তো পুরো পড়ে দেখেন না আর কি ওই জিনিসটা।
জি স্যার, অনেক শর্ত থাকে ওখানে। হ্যাঁ, অনেক শর্ত থাকে, আর এত শর্ত নিয়ে তো আসলে লোন নেওয়া সম্ভব না। জি স্যার। আচ্ছা, আমরা এতক্ষণ পড়লাম কি যে লোন আসলে বেসিক্যালি দুই প্রকার। একটা কি বললাম, ফান্ডেড লোন, একটা নন ফান্ডেড লোন। কনভার্টেড। ফান্ডেড লোন পড়তে যে আমরা কতগুলা আহ এখানে কতগুলো জিনিস পড়লাম, যে ফান্ডেড লোন হচ্ছে ব্যাংকের টাকা যায়, তাই না? সেখানে আমরা লোন পড়লাম, ক্যাশ ক্রেডিট পড়লাম। আবার নন ফান্ডেড পড়তে যে আমরা দেখলাম যে কোনো টাকা দেওয়া লাগে না, শুধু ব্যাংক কমিটমেন্ট দিলে হয়, গ্যারান্টি দিলেই হয়। আমরা বিভিন্ন রকম উদাহরণ সেখানে পড়লাম। কিন্তু ক্লাসিফিকেশনের যদি পার্থক্য আসে, যে লোন ক্লাসিফিকেশনের ভিত্তিতে কয় প্রকার, শ্রেণী বিভাগের ভিত্তিতে লোন কয় প্রকার, সেক্ষেত্রে লোন কিন্তু 5 প্রকার। আমি বুঝাইতে পারছি? স্যার আগেরটা হচ্ছে লোনের টাইপস পড়ছি, কিন্তু লোনটা যদি শ্রেণী বিভাগ করি, স্যার লোনকে এটা যদি শ্রেণী বিভাগ করি, বেস্ট। সেক্ষেত্রে 5 ভাগ করা যায়। মানে লোনকে আমরা যে, লোনের যে পারপাস আছে, লোনের যে উদ্দেশ্য আছে, সেইটাকে যদি আমরা শ্রেণী বিভাগ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে লোন 5 প্রকার। উদ্দেশ্য নিয়ে, আচ্ছা। পারপাসের ভিত্তিতে লোনের ক্লাসিফিকেশন হচ্ছে 5 প্রকার। জাহাঙ্গীর ভাই, কোনো সমস্যা আছে? না না স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস লোন। কন্টিনিউয়াস লোনটা কোন জিনিস? যে লোনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সহজ সংজ্ঞা দেওয়া আছে, হুইচ ডু নট হ্যাভ এনি সেট শিডিউল ফর ড্রয়িং অন রিপেমেন্ট অর ডিসবার্সমেন্ট, বাট ইউজুয়ালি ফিক্সড লিমিট এন্ড টার্মিনেট ডেট ফর ফুল অ্যাডজাস্টমেন্ট। সেটা হচ্ছে কন্টিনিউয়াস লোন। যেমন আমাদের ওভারড্রাফটটা, ওভারড্রাফটটা কি আমরা কি করতে পারি, আমরা যে কোনো সময় চেক দিয়ে টাকা উঠাতে পারি না? জি টাকা স্যার। উঠাইতে পারি স্যার। আচ্ছা, এই প্রত্যেকটারই এক লাইন করে সংজ্ঞা দেওয়া আছে সহজ করে আপনাদের শেখার জন্য। ডিমান্ড লোন, ফিক্সড টার্ম লোন। এই ফিক্সড টার্ম লোনকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে আমাদের 5 বছরের ভিতরে কোন লোনগুলা, আর 5 বছরের উপরে কোন লোনগুলো, সেটা। আর একটা হচ্ছে শর্ট টার্ম এগ্রিকালচার এন্ড মাইক্রো ক্রেডিট। শর্ট টার্ম এগ্রিকালচার এন্ড মাইক্রো ক্রেডিট। তাহলে লোনের পারপাজের উদ্দেশ্যে শ্রেণীবিভাগ করলে কয়ভাবে ভাগ করা যায়? 5 ভাবে ভাগ করা যায়। এক হচ্ছে কন্টিনিউয়াস পাঁচ লোন, ভাগে। ডিমান্ড লোন, টার্ম লোন, শর্ট টার্ম এগ্রিকালচার এন্ড মাইক্রো ক্রেডিট। পারবো না ইনশাল্লাহ? প্রশ্ন যদি ঘুরে আসে এভাবে আসতে পারে আর কি। এরপর আসেন ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ। ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ যারা ল অ্যান্ড প্র্যাকটিসে পড়ছেন, আপনাদের এখানেও আছে, তো তারা মোটামুটি এটা হয়তো মনে আছে কেউ কেউ, আবার কেউ কেউ মনে নাই। তো এই সিলেবাসও আছে আর কি। তো ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারেল রিলেশনশিপ, একটা হচ্ছে স্পেশাল রিলেশনশিপ। জেনারেল রিলেশনশিপটা কি জিনিস? যে আমাদের যে কাস্টমার যারা আমাদের ব্যাংকে ডিপোজিট রাখে, যখন ডিপোজিট রাখে তখন কি, কাস্টমার যখন ডিপোজিট রাখে তখন সেই কাস্টমার কি হয়ে যায়? ক্রেডিটর হয়ে যাও স্যার। কাস্টমারকে আমাকে টাকা দিল না, জি স্যার, ক্রেডিটর। আমি তার কাছ থেকে কি লোন নিলাম না? জি স্যার। আচ্ছা, তো যখন কাস্টমার আমার কাছে টাকা রাখতেছে, তার মানে কি তার একটা ক্রেডিট ব্যালেন্স থাকতেছে, তাই না? তা সেক্ষেত্রে আমি কি, আমি এই কাস্টমার যে টাকা রাখতেছে, আমি তার কাছ থেকে লোন নিলাম, তাহলে সেক্ষেত্রে ব্যাংক হয়ে যাচ্ছে ডেটর, আর কাস্টমার হচ্ছে ক্রেডিটর। 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 আর যদি কোনো কারণে ওই কাস্টমারটা আমার কাছ থেকে লোন নেয়, তাহলে কি উল্টা রিয়াকশন হবে না? জি স্যার। তাই তো? এই ডেটর ক্রেডিটর রিলেশনশিপ বোঝা গেছে জাহাঙ্গীর ভাই? বোঝা গেছে স্যার। আচ্ছা, এরপর আসেন প্রিন্সিপাল আর এজেন্ট। প্রিন্সিপাল আর এজেন্ট, আমরা যখন কোনো কাস্টমারের চেক কালেকশন করি বা ডিভিডেন্ড কালেকশন করি, তখন ওই কাস্টমারের কি আমরা এজেন্ট হিসেবে কাজ করি না? কাস্টমার আমাকে বলতেছে যে আমি আপনার আমার চেকটা কালেকশন করে দেন ভাই, বা আমার ডিভিডেন্ডটা কালেকশন করে দেন, আমরা তার এজেন্ট হিসেবে কাজ করি না? জি স্যার। তাহলে ব্যাংক হয়ে যাচ্ছে এজেন্ট, আর কাস্টমার হচ্ছে প্রিন্সিপাল। কাস্টমার আমাকে অর্ডার দিচ্ছে, আমি এজেন্ট হিসেবে কাজ করতেছি, তাই তো? তাহলে আমার সাথে কাস্টমারের সাথে ব্যাংকারের প্রিন্সিপাল এবং এজেন্ট রিলেশনশিপ তৈরি হচ্ছে কোন ক্ষেত্রে? চেক, ডিভিডেন্ড এগুলো কালেকশনের ক্ষেত্রে। আর ডেটর ক্রেডিটর রিলেশনশিপ কখন হচ্ছে? যখন আমাকে ডিপোজিট দিচ্ছে এবং যখন আমার কাছ থেকে লোন নিচ্ছে, তখন আমার সাথে তার কি সম্পর্ক হচ্ছে? ডেটর ক্রেডিটর রিলেশনশিপ তৈরি হচ্ছে। ট্রাস্টি বেনিফিশিয়ারি, একটা লোক আমার কাছে আসলো, কাস্টমার, সে আমাকে একটা এফডিআর দিল, আর আমি তাকে একটা
রিসিপ্ট ধরাই দিলাম যে সে আমার কাছে 5 লাখ টাকা দিল, আমি তাকে একটা রিসিপ্ট ধরাই দিলাম। আমি সেই আমি একটা 500 টাকা নেওয়ার সময় বা 1000 টাকা নেওয়ার সময় কত রকম চেক করি, এ সুতো আছে কিনা, এখানে অমুক অমুকের চেহারা আছে কিনা, এখানে সাইডে দাগ আছে কিনা, হ্যাঁ, এই সুতোর মধ্যে লেখা আছে কিনা ঠিক মতো, আবার দুই পাশে উল্টাই দেখি, মিলাই দেখি। অথচ একটা লোক 5 লাখ টাকা দিয়ে গেলো, তার সারা জীবনের সঞ্চয়, সে ওই কাগজটা নিয়ে গেল, সে একবার চেকও করলো না যে আসলে এই ব্যাংকের এই এটাই কি আসলে এই সোনালী ব্যাংকের আসলে এটাই কাগজ কিনা, নাকি এই ভিন্ন ভিন্ন কাগজ দিচ্ছে, এক একজন এক এক রকম কাগজ দিচ্ছে, এফডিআর রিসিপ্ট দিচ্ছে। এই যে মানুষ বিশ্বাস করে আমার কাছ থেকে ট্রাস্ট করে আমাকে টাকা রেখে যে আমার কাছ থেকে যে একটা রিসিপ্ট নিয়ে চলে গেল, এটাতে যে রিলেশনশিপ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি। ঠিক আছে, এরপর আসেন বেইলর অ্যান্ড বেইলি। আমরা যে কাস্টমার আমাদের সাথে বিজনেস করে, ওই যে ক্যাশ ক্রেডিট প্যালেজের বিজনেস করে, আমার এখানে গুদামে মাল রেখে দেয়, আমার কন্ট্রোলে থাকে, আর সে টাকা মাল যখন ছাড়ে না, টাকা দিয়ে মাল ছাড়ে নিয়ে যায়। এই যে কাস্টমার আমার কাছে যে মাল রাখতেছে, আমার কাছে যে কাস্টমার বিশ্বাস করে যে মালটা রাখতেছে, হ্যাঁ, তাহলে সে যে শর্তাধীনে আমার কাছে মালটা রাখতেছে, এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এইখানে বেইলর এবং বেইলি রিলেশনশিপ তৈরি হচ্ছে। কাস্টমার আমার কাছে যে মাল রাখতেছে, যে শর্তাধীনে মাল রাখতেছি, যে আমার যে বিশ্বাসে আমার কন্ট্রোল, আমার গোদামে আমার কন্ট্রোলে গোদামে মাল রাখতেছে, এই যে কাস্টমার বেইলর হয়ে যাচ্ছে, আমি বেইলি রিলেশনশিপ তৈরি হচ্ছে। এরপর আসেন লেসর অন লেসি। আমরা ওই যে আমাদের যে ব্যাংকে আমাদের আছে, যে লকার আছে, লকার সার্ভিস দিই আমরা। লকারের ভিতরে আমরা কাস্টমারের বিভিন্ন ভ্যালুয়েবল জিনিসগুলো আমাদের কাছে রেখে যাই, তাই না? কাস্টমার যে আমাদের কাছে বিভিন্ন রকম লকারে মাল রেখে যায়, সেই লকারে কি আছে না আছে আমরা জানি না, সে তো আমার কাছে বিশ্বাস করে তার ভ্যালুয়েবল জিনিসগুলো রেখে যাচ্ছে। এই যে লকার সার্ভিস যখন আমরা তাকে দিচ্ছি, তখন আমাদের সাথে যে রিলেশনশিপ তৈরি হচ্ছে, এটাকে বলে লেসর অ্যান্ড লেসি রিলেশনশিপ। এখানে ব্যাংকার হচ্ছে লেসর, আর যে লিজ নিচ্ছে, যে কাস্টমার লিজ নিচ্ছে, তাকে লেসি রিলেশনশিপ তৈরি হচ্ছে। এরপরে আসেন মর্টগেজর এবং মর্টগেজ রিলেশনশিপ। মর্টগেজর এবং মর্টগেজি, তো আমরা যে লোন দিচ্ছি, লোন দেওয়ার সময় আমাদের বিভিন্ন ফ্ল্যাট, আমরা তো ব্যাংকার মোটামুটি সবাই ফ্ল্যাট কেনার চেষ্টা করি। তো এই ফ্ল্যাট কেনার সময় আমাদের কাছে কি করে, ওই যে ফ্ল্যাটের এগেনস্টে আমরা মর্টগেজ দিই না। তার মানে কি, সে বলে যে ভাই, এই যে ইমুভেবল প্রপার্টির এগেনস্টে আমরা মর্টগেজ দিচ্ছি, আমরা যে তাকে যে লোন দিচ্ছি এবং তার ইমুভেবল প্রপার্টির এগেনস্টে, এখানে যে পার্সনটা আমার কাছে তার ফ্ল্যাটটা আমার কাছে ইন্টারেস্টটা ট্রান্সফার করলো, যে কাস্টমারটা, সে হচ্ছে মর্টগেজর। আর যার কাছে ইন্টারেস্টটা ট্রান্সফার করা হচ্ছে, সে হচ্ছে মর্টগেজ ব্যাংকার। তো এই যে 6টা রিলেশনশিপ আমরা পড়লাম, মোটামুটি বুঝছি সবাই? রাসেল? জি স্যার। জি, বোঝা গেছে স্যার। আচ্ছা, এখান থেকে কিন্তু পরীক্ষা আসবে, এই জেনারেল রিলেশনশিপ থেকে পরীক্ষা আসার সম্ভাবনা থাকে আর কি। জাহাঙ্গীর ভাই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছেন এই রিলেশনশিপ আবার স্পেশাল রিলেশনশিপও হইতে পারে। আমরা যে এতক্ষণ ধরে পড়লাম জেনারেল রিলেশনশিপ, স্পেশাল রিলেশনশিপও থাকতে পারে। সেটা কি রিলেশনশিপ থাকতে পারে স্যার? একটা হচ্ছে যে ব্যাংকার অব্লিগেশন টু কাস্টমার, ব্যাংকারের কাস্টমারের প্রতি কিছু দায়িত্ব আছে, ব্যাংকার্স রাইট অন কাস্টমার, কাস্টমারের কিছু রাইট আছে ব্যাংকারের প্রতি। কাস্টমার অব্লিগেশন টু ব্যাংকার, কাস্টমারের কিছু অব্লিগেশন আছে এবং কাস্টমারের কিছু রাইট। ওই ব্যাংকারের রাইট আর কাস্টমারের রাইট, এই দুটো ঘুরাই দিলে একই জিনিস হবে উত্তর। তো যেমন আমরা একটু দেখি, ব্যাংকার অব্লিগেশন টু কাস্টমার, একসেপ্টেন্স অফ ডিপোজিট, কাস্টমার যদি টাকা রাখতে আসে, আমরা টাকা রাখবো। এবার হচ্ছে হনারিং অফ চেক, আমরা চেকটা হনার করার চেষ্টা করব যদি সব ঠিকঠাক থাকে। কাস্টমারের অ্যাকাউন্টের মেইনটেন্স সিক্রেসি মেনটেন করব আমরা। সে যদি ক্লোজ করতে চায়, তাহলে ক্লোজ করার জন্য আমরা তাকে দিব পেমেন্ট অফ ইন্টারেস্ট, সে যে ইন্টারেস্ট হবে তাকে দিব। স্টেটমেন্ট চাইলে স্টেটমেন্ট দিব, প্রোভাইডিং সার্ভিস, আদা কোনো অক্সিলারি সার্ভিস বা অ্যান্সিলিয়ারি সার্ভিস চাইলে সেগুলো আমরা দিব। এখন ব্যাংকারেরও কিছু রাইট আছে কাস্টমারের প্রতি। কি আছে? আপনার যে টাকা, আপনি যে টাকা নিবেন, তাহলে সেই টাকার এগেনস্টে আপনি হয় কোনো কিছু মর্টগেজ দিবেন, অথবা আপনার কোনো জিনিস আমি লিয়েন করে রাখবো। আর ধরেন আপনি টাকা যদি না দিতে পারেন, তাহলে আপনার যদি কোনো আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে,
সেই অ্যাকাউন্টগুলো থেকে আমি অ্যাপ্লিকেশন করে নেব। আপনার 4-5টা অ্যাকাউন্ট থেকে আমি টাকা অ্যাপ্লিকেশন করে নেব, যে 4-5টা অ্যাকাউন্ট থেকে আমি কালেক্ট করে নিব। অন্য কোনো টাকা অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলে নিতে পারবেন না, অ্যাপ্লিকেশন করে নিব। অথবা আপনি যে টাকা আমার কাছে রাখছেন, এটা আমি অটোমেটিক সেট আপ করে নিব। আপনার যে আদার যে এন্টিটি যদি থাকে, সেই এন্টিটি থেকে আমি অ্যাডজাস্ট করে নিব। তো এরকম কিছু লিগাল আমরা প্রমোজি নোট বিভিন্ন রকম জিনিস সাইন করে রাখি কাস্টমারের কাছ থেকে। আবার এমনও হইতে পারে যে আপনি যদি কোনো কারণে মারা যান, বা আপনি যদি কোনো কারণে পাগল হয়ে যান, ইনসানিটি হয়ে যান, বা ইনসলভেন্সি হয়ে যান, সেক্ষেত্রে আপনার জিনিসটা অটোমেটিক আমার আয়ত্তে চলে আসবে। এরকম কিছু রাইট কাস্টমারের কাছ থেকে আমরা লোন নেওয়ার সময় অনেক কাগজ সাইন করে রাখি, এবং কাস্টমারের যে লোন নিব সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট নেবো, কমিশন নেবো, এরকম বিষয় বিভিন্ন জিনিস থাকতে পারে। এখন কাস্টমার অব্লিগেশন টু ব্যাংকার, কাস্টমারেরও এরকম কিছু অব্লিগেশন আছে ব্যাংকারের প্রতি, যে যে কি জিনিস আছে, সে যে কিছু দায়িত্ব আছে, কি আছে, যে সে চেকটা যে দেবে, সেই চেকটা নির্দিষ্ট ব্যাংকিং আওয়ারে দিতে হবে, এবং সে চেকটা যে দেবে সেই চেকটার কোনো অল্টারেশন সে করবে না। সেই চেকটা যে যে দিবে, সেই চেকে কোনো থার্ড পার্টি কোনো এক্সেস থাকবে না। সেই চেকটা যে সে আছে, সেই চেকটা যদি কোনো চার্জ থাকে, সেটা সে দিতে বাধ্য থাকবে। এবং সেই চেকটার আলাদা যদি কোনো রস রেগুলেশন থাকে, বা আলাদা কোনো রুলস রেগুলেশন ব্যাংকের থাকে, সেগুলো সে ফলো করবে। আর কাস্টমারের রাইট আছে ব্যাংকারের প্রতি কি, সে ব্যাংকার তার জিনিসগুলোকে মেনটেন করবে ঠিক মতো। ওই একটু আগে আমরা যে ব্যাংকার অব্লিগেশন পড়ছিলাম, ওইটাকে ঘুরাই লিখলে এটা হয়ে যাবে উত্তর। ব্যাংকারের রেকর্ড গুলো সে ঠিক মতো মেনটেন করবে, ব্যাংকারের ইনস্ট্রাকশন ঠিক মতো ফলো করবে, ক্লোজ করতে চাইলে ক্লোজ করার সুযোগ দিবে, এইগুলো আর কি, হ্যাঁ? তো এই ব্যাংকার রাইট, কাস্টমার রাইট, স্পেশাল রিলেশনশিপ মোটামুটি বোঝা গেছে। স্যার। আগে সব ঘুমাই গেলেন? না স্যার, বোঝা যাচ্ছে স্যার। স্যার আছি আছি স্যার, ঘুমাই নাই। ঘুমান নাই না? আচ্ছা, বেশি বাজে না তো? আচ্ছা। এরপর হচ্ছে টার্মিনেশন অফ রিলেশনশিপ। একটা কাস্টমার কখন তার রিলেশনশিপ টার্মিনেশন করতে পারে? যদি কাস্টমার স্যাটিসফাইড না হয়, কাস্টমার যদি যে ফ্যাসিলিটি গুলো চাচ্ছে সেগুলো না পায়, ব্যাংকের রেপুটেশন যদি কোনো কারণে লস হয়। এবং ব্যাংকার কখন টার্মিনেশন করতে পারে? যদি কাস্টমার কোনো কারণে মারা যায়, বা পাগল হয়ে যায়, বা ইনসলভেন্সি হয়ে যায়, হ্যাঁ, যদি পার্টনার ইনসলভেন্সি হয়ে যাবে, কোনো কোম্পানি উইন্ডিং আপ হয়ে যায়, যদি কোনো কোর্ট থেকে যদি কোনো গার্নিশি অর্ডার পায়, হ্যাঁ, এই সমস্ত কারণে ব্যাংকার টার্মিনেশন করতে পারে। এবার সে ক্রেডিট প্ল্যানিং। তো আমরা যে এই যে লোনগুলো দিচ্ছি, হ্যাঁ, লোনগুলো যে আমরা বিভিন্ন লোনগুলো দিচ্ছি, এইগুলা কিভাবে আসলে গ্রান্টেড হবে, এবং এইগুলো ইন ফিউচারে আমার আসলে কতটুকু অবজেক্টিভ পালন করতে পারবে, এবং আমরা আসলে আমাদের রেগুলারিটি মেনটেন করে অ্যাকচুয়ালি আমি এই লোনগুলো দিয়ে আসলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাইজ প্রফিট আর্ন করতে পারবো কিনা, এটা সঠিকভাবে ডিটারমাইন করাটাই হচ্ছে ক্রেডিট প্ল্যান। হ্যাঁ, এইখানে ক্রেডিট প্ল্যানিং কি কি কারণে ইনফ্লুয়েন্স হতে পারে? গভর্নমেন্টের বিভিন্ন রেগুলেটরি বডির বিভিন্ন আহ, কারণে হইতে পারে। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটের লস রেগুলেশনের কারণে এটা ইনফ্লুয়েন্স হতে পারে। হ্যাঁ, এই কারণে যদি বাজারে যদি অ্যাভেলেবেল হোমোজেনাস প্রোডাক্ট গুলো থাকে, সেগুলোর কারণে হইতে পারে। লোন প্রাইসিং আপ ডাউনের কারণে হইতে পারে। হ্যাঁ, কোলাটারালের কারণে হতে, ব্যাংক যে কোলাটারাল চাচ্ছে সেগুলো যদি সেগুলো দেখা যাচ্ছে কোনো কারণে কোনো ব্যাংকে বেশি, কোনো কারণে কম, কোনো ব্যাংকে কম, সেগুলোর কারণে ক্রেডিট প্ল্যানিং আপ ডাউন হইতে পারে। এবং রিপেমেন্ট টেনর লোনের টেনর এবং লোনের রিপেমেন্ট প্রসিডিউর ভিন্ন ভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হইতে পারে। সেই ক্ষেত্রে ক্রেডিট প্ল্যান আপনার ইনফ্লুয়েন্স হইতে পারে। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল কারণে হইতে পারে। এরপর আসেন অবজেক্টিভ অফ ক্রেডিট প্ল্যানিং। আমি একটাকে কি বললাম, যে ক্রেডিট প্ল্যানিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। আর ক্রেডিট এক জায়গায় না দিয়ে, এক ঝুড়িতে সব ডিম না রেখে ভিন্ন ভিন্ন জায়গায় লোন দেওয়া, অর্থাৎ ডাইভার্সিফিকেশন অফ ক্রেডিট পোর্টফোলিও। আর এইটার দিয়ে আলটিমেটলি বেসিক উদ্দেশ্য কি থাকে কোম্পানির? বেসিক উদ্দেশ্য থাকে হচ্ছে এনশিওর দ্য বেস্ট অল্টারনেটিভ ইউজ অফ ফান্ড, অর্থাৎ আমি যে ফান্ডটা পাচ্ছি সেটাকে বেস্ট ইউজ করা, এবং রাইট টাইমে রাইট জায়গায় এনশিওর করা। তাহলে অবজেক্টিভ অফ ক্রেডিট প্ল্যানিং মোটামুটি, এবং ক্রেডিট প্ল্যানিংটা কি জিনিস, আর এটা কোন কোন ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্স করতে পারে, এই নিয়ে কোনো সমস্যা আছে কেউ? অঞ্জন? না স্যার, নাই স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ব্যাংক লেভেলে ক্রেডিট প্ল্যানিং কি রকম হইতে পারে? একটা ব্যাংক লেভেলে ক্রেডিট লেভেল কেমন হইতে পারে? তো সেক্ষেত্রে যেমন আমাদের গভর্নমেন্ট আমাদের পঞ্চবর্ষিকী পরিকল্পনা করে থাকতো না?
গভর্নমেন্ট আমাদের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে থাকে, আগে করতো আর কি, এখন তো করে না মনে হয়, এখন তো ইয়ারলি স্যার বাজেট। রানিং যেটা ছিল এটা বর্তমান গভর্নমেন্ট স্থগিত করে দিছে। হ্যাঁ হ্যাঁ, এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাই, এখন ইয়ারলি ন্যাশনাল বাজেট করে থাকে। তো ক্রেডিট প্ল্যানিং ব্যাংক লেভেলে ওই বিভিন্ন জিনিস, যে যে পয়েন্টের উপর ভিত্তি করে ক্রেডিট প্ল্যানটা হতে হবে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ন্যাশনাল বাজেট, মনিটারি পলিসি দেখে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি আছে, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, এবং ব্যাংক প্রফিট টার্গেটটা আসলে কি, ব্যাংকের ডিপোজিট গ্রোথ কি, এবং ব্যাংক কি পরিমাণ ডিপোজিট গ্রোথ করতে চায়, ব্যাংক কি পরিমাণ প্রফিট করতে চায়। হ্যাঁ, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে বেসিক্যালি ব্যাংকের ক্রেডিট প্ল্যানটা হওয়া উচিত, কোন কোন বিষয়গুলো কনসিডার করবে আর কি। এরপর হচ্ছে ক্রেডিট পলিসি। তো ক্রেডিট পলিসি আসলে কিছুই না, আমরা যে এই যে ক্রেডিট প্ল্যানিং যে করব, এই যে ক্রেডিট প্ল্যান করব, সেই ক্রেডিট প্ল্যানিং ক্ষেত্রে আমাদের আসলে অ্যাকচুয়াল কি প্রিন্সিপাল থাকা উচিত, এবং কি ডিসিশন নেওয়া উচিত, আর কি কোর্স অফ অ্যাকশন থাকা উচিত, সেইগুলোর জন্য যে আমাদের যে পলিসি বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, মানে সরি, মানে আমাদের যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং আমাদের কোর্স অফ অ্যাকশনের ক্ষেত্রে যে নীতি নির্ধারকরা যে রুলস রেগুলেশন গুলো দিছে, সেইগুলোতে যে কিভাবে মিনিমাইজ করা যায় ক্রেডিট রিস্কটা, এবং কিভাবে ডিপোজিটরদের যে আমাদের ডিপোজিট নিচ্ছি সেটাকে এনশিওর করা যায় সাস্টেনেবল আর্নিংস এর ক্ষেত্রে, সেটাই হচ্ছে বেসিক্যালি ক্রেডিট পলিসি। তাহলে ক্রেডিট পলিসি যে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, ক্রেডিট পলিসি ডিফাইন্স দ্য কোর্স অফ অ্যাকশন অর গাইডলাইন প্রিন্সিপাল দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন অফ লেন্ডিং। অর্থাৎ লেন্ডিং এর ডিসিশনের ক্ষেত্রে যে গাইডলাইনটা ইনফ্লুয়েন্স করে, সেটা কি করে সেট অফ আমাদের যে রেগুলেটরি বডি আছে, সেই রেগুলেটরি বডির গাইডলাইন্স গুলো ফলো করবে, এবং ফলো করার ক্ষেত্রে মেইন কাজ কি হবে, মিনিমাইজ করবে ক্রেডিট রিস্কটা, এবং ডিপোজিটর যে আমাদের কাছে মানি রাখতেছে সেটার আর্নিংটা এনশিওর, সাস্টেনেবল আর্নিংসটা এনশিওর করবে ক্রেডিট পলিসিটা। তো ক্রেডিট পলিসির একটা গুড ক্রেডিট পলিসির ফিচারটা কি হবে, ফিচার হবে হচ্ছে তার ক্রেডিট ভলিউমটা কতটুকু হওয়া উচিত, আর্নিংটা কি হবে, অ্যাসেট কোয়ালিটি কেমন থাকা উচিত, কমপ্লায়েন্স, রেগুলেটরি কমপ্লায়েন্স যেগুলো আছে সেগুলো ঠিক মতো ফলো করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা ঠিক আছে কিনা, এবং আমাদের অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন যে প্রসিডিউর আছে সেটা ঠিক আছে কিনা, আমাদের লোন প্রাইসিং মেথডটা ঠিক আছে কিনা, ডেলিগেশন অথরিটি যারা আছে এবং অ্যাপ্রুভাল সেকশন ক্রেডিট যারা করবে তারা ঠিক আছে কিনা, আমাদের সিআরআর এসএলআরটা ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা, ক্যাপিটালটা ঠিক মতো মেনটেন্স আছে কিনা, এইগুলা। তবে এইগুলো সব লেখার দরকার নাই, এইগুলা ফিচার অফ গুড ক্রেডিট পলিসি যদি আসে, তাহলে 1 থেকে 7, 1 থেকে 7। হুম, জি স্যার। 1 থেকে 7। আর ক্রেডিট প্ল্যানিং যদি ব্যাংকে যদি ক্রেডিট প্ল্যানিং আসে, যে ক্রেডিট প্ল্যানিং ব্যাংক লেভেল কোন কোন বিষয়গুলো কনসিডার করতে হয়, তাহলে লেখেন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 2 থেকে 7। স্যার সেটা বলছেন মানে কোন, মানে প্রশ্ন প্রশ্ন কেমন হতে পারে, মানে কি হলে? কোনটা? এই যে ক্রেডিট প্ল্যানিং এর ইয়েটা বললেন যে 2 থেকে 7। ব্যাংকিং লেভেলে ক্রেডিট প্ল্যানের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কনসিডার করতে হয়, আচ্ছা আচ্ছা। হুইচ ম্যাটার টু বি কনসিডার ইন ব্যাংক লেভেল ক্রেডিট প্ল্যান, হুইচ ম্যাটার টু বি কনসিডার ইন ব্যাংক লেভেল ক্রেডিট প্ল্যান, বা হুইচ ম্যাটার টু বি কনসিডার ক্রেডিট প্ল্যান ইন ব্যাংক লেভেল, হুইচ ম্যাটার টু বি কনসিডার জি স্যার। ক্রেডিট প্ল্যান ইন ব্যাংক লেভেল। আর ফিচার্স অফ গুড ক্রেডিট পলিসি তো এইভাবেই আসবে ডাইরেক্ট। এটা বলছি 1 থেকে 7 ফিচার্স অফ গুড ক্রেডিট পলিসি। আর এগুলো ছোট করা লাগবে, এই যে কাস্টমার রাইট টু ব্যাংকার, এগুলো কি ছোট করা লাগবে? না না, থাক, এভাবে থাক। থাকবে না স্যার আচ্ছা, বলছে না এভাবে থাকবে, আচ্ছা ঠিক আছে। আর এইগুলো যখন এই যে ব্যাংকার রাইট কাস্টমার, এগুলো কিন্তু লিখবেন না, ভিতরে কথা লেখার দরকার নাই হাসান ভাই, এই ভিতরে কথাগুলো লিখবেন না, হ্যাঁ, শুধু হ্যাঁ পয়েন্ট হ্যাঁ, গুলো দিবেন, শুধু পয়েন্ট গুলা, এর ঠিক ভিতরে আছে। কথাগুলো শুধু আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি।
কারণ একটার সাথে প্রশ্ন লাগানো থাকে, তো অনেকগুলো প্রশ্ন থাকে, তো সেগুলো এত সময় পাওয়া যায় না, শুধু পয়েন্টগুলো দিবেন। হুম, ওকে স্যার। আচ্ছা, আর এখান থেকে একটু নিন, এই যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স এন্ড ক্রেডিট প্ল্যানিং, এই গভর্নমেন্ট এন্ড রেগুলেটরি প্রায়োরিটিস, কন্ডিশন অফ বোথ মানি মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট, লোন প্রাইসিং, collateral accepted by the bank and tenor of the loan repayment procedure. Collateral accepted by the bank or tenor of the loan repayment procedure. স্যার এগুলো প্লিজ একটু রিপিট করবেন প্লিজ, সরি, এগেন একটু রিপিট করবেন প্লিজ। হ্যাঁ এটা ফ্যাক্টর ইনফ্লুয়েন্সটা, জি 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 স্যার। এটা গভর্নমেন্ট এন্ড রেগুলেটরি প্রায়োরিটিস, জি condition of both money market and capital market, জি loan pricing, জি collateral accepted by the bank, জি tenor of the loan and repayment procedure. জি, থ্যাংক ইউ স্যার। সাবের ভাই কোন ব্যাংকে আছেন? স্যার আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। সরি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, বেনিফাই, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। বেনিফিটস অফ সেন্ট্রালাইজিং লোন অ্যাডমিনিস্ট্রেশন, বেনিফিট অফ সেন্ট্রালাইজিং লোন অ্যাডমিনিস্ট্রেশন, যদি লোনটা সেন্ট্রাল ভাবে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাহলে কি কি ধরনের বেনিফিট পাওয়া যেতে পারে? হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথমত কি, কাস্টমারের সাথে যে বিল্ড রিলেশনটা সেটা ইমপ্রুভ হয়, কিভাবে হয়? সময় কম লাগে। আরএম মানে রিলেশনশিপ ম্যানেজার, আরএম মানে হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। হ্যাঁ, আপনার দরকার ওইখানে একটু লিখে রাখেন, আরএম হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। বেটার মিনিংফুল কমিউনিকেশন, একটা লোনের ক্ষেত্রে যদি সেন্ট্রালাইজ হয় তখন সরাসরি হেড অফিসের সাথে যদি কানেকশন থাকে, সেই ক্ষেত্রে ওই যে কাস্টমাররা লোন নেয় তারা একটু নিজেকে একটু গর্বিত বোধ করে আর কি। হ্যাঁ, এবং তারা মনে করে যে যেহেতু হেড অফিসের সাথে এটা হেড অফিস থেকে থ্রু আসতেছে, তার মানে এর প্রসিডিউর গুলো অনেক ভালো। হ্যাঁ, এরপর ডেভেলপিং কোর স্কিল এন্ড কম্পিটেন্স, এবং এইখানে হেড অফিস যে সেন্ট্রালি হয় তার মানে এখানকার যে টেকনোলজি বিষয়গুলো থাকে এবং যে রিস্ক অ্যাসেসমেন্ট গুলো থাকে, এগুলো তুলনামূলক ভালো থাকে, কারণ ব্রাঞ্চে তো এত স্কিলফুল মেম্বার রাখা সম্ভব হয় না, এত স্কিলফুল এমপ্লয় রাখা সম্ভব হয় না। যে ক্যারিয়ার দেখা যাচ্ছে সেন্ট্রাল করলে সেখানে হয়তো আমরা একটা সার্টেন টাইপ অফ এমপ্লয় রেখে, যেগুলো স্কিলফুল এমপ্লয় আছে সেগুলো এই বেস্ট রিলেটেড যারা বেটার ভালো বোঝে তাদেরকে রেখে এখানে ডেভেলপ করা সম্ভব হয়, ক্যারিয়ার রিস্কটা রিডিউস করা সম্ভব হয়। কারণ হচ্ছে যে এইখানে যে 28টা কলাম থাকে আমাদের অ্যাপ্রুভাল প্রসেসের ক্ষেত্রে, 28টা যে আমাদের পয়েন্ট থাকে, সেই পয়েন্ট গুলা প্রত্যেকটা জাজমেন্ট করে দেখা যাচ্ছে সিআরএম এর মাধ্যমে, সিআরএম ইউনিট এবং কর্পোরেট ইউনিট দুটা কাছাকাছি থাকার কারণে এখানে দেখা যাচ্ছে যে ক্রেডিট রিস্কটা মিনিমাইজ করা সম্ভব হয়, এবং দুজনই সরাসরি তাদের ভিতরে কমিউনিকেশন করে নিতে পারে একই ছাদের নিচে। এবং সিম্পলি ব্যাংক অ্যাপ্রুভাল প্রসেস, অ্যাপ্রুভালটা সহজ হয়, এটা স্বাভাবিক। বেটার জাজমেন্ট, ইউনিফর্মিটি বোরার কালেকশন, কারণ দেখা যাচ্ছে যে 200টা ব্রাঞ্চ থেকে বোরার যখন কালেক্ট নিতে আসে, আর এক জায়গায় যদি বোরারের লিস্টে থাকে, তাহলে ওই বোরার সম্পর্কে জাজমেন্ট করার সুবিধা হয়, যে বোরারের নেচার, বোরার আসলে কেমন, সেই অ্যাটিটিউড গুলো আমরা একই জায়গাতে যদি করি, সেন্ট্রাল ভাবে করি, তাহলে জাজমেন্ট করতে সুবিধা হয়। যদি এখন সিআইবির মাধ্যমে এটা সহজ হয়ে গেছে, তারপরে এগুলো বেশ কিছু পয়েন্ট আর কি, এই পয়েন্ট গুলো জাস্ট মাথায় রাখেন, আর আমি যে কথাগুলো বললাম জাস্ট এক লাইন করে লিখে দিয়েন। একটু ছোট করে দিলাম যেহেতু রাত হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি ফাস্ট বলছি, কোনো সমস্যা নাই তো কেরুর? না স্যার। আচ্ছা, আবার একটু বলবেন কাইন্ডলি স্যার, কোনটা? যে বেনিফিশিয়ারি সেন্ট্রালাইজেশন লোন আসল ভাই কোনটা বলবো? বেনিফিশিয়ারি যেখান দেখে বলছেন এটাই স্যার, এটাই। এই যে সেন্ট্রালাইজ করলে কি সুবিধা হয় এটা? জি আগে শর্টলি আবার যদি বলতেন। আচ্ছা, প্রথমে হচ্ছে পয়েন্ট গুলা পড়বেন, প্রথম পয়েন্টে বলছে কাস্টমার রিলেশনশিপ, কারণ বেটার কাস্টমার রিলেশনশিপ হয়। কারণ কি, একটা লোন দিতে যদি আপনার টাইমটা কম লাগে, সময়টা কম লাগে, তাহলে কি হবে, আপনি কাস্টমার কিন্তু আপনার থেকে একটু ভালো মনে করবে যে না, এই ব্যাংকের সাথে তার একটা ইমপ্রুভ রিলেশনশিপ তৈরি হবে। আর আপনি তাকে যদি ঘুরান, তাহলে আপনার সাথে রিলেশনশিপটা একটু কেমন, যে এই ব্যাংক শুধু ঘুরাইতে থাকে। এরপরে যেহেতু হেড অফিস থেকে হয়,
তাহলে দেখা যায় হেড অফিসের মাধ্যমে লোনটা হয়, তখন কাস্টমার মনে করে যে যেহেতু হেড অফিসের মাধ্যমে হয় তার মানে তার লোনটা পারফেক্টলি ওয়েতেই আসছে। হ্যাঁ, ব্রাঞ্চের মাধ্যমে হলে অনেক সময় ব্রাঞ্চ এমপ্লয়ের বায়াসনেস হতে পারে, হেড অফিসের মাধ্যমে হলে বায়াসনেসটা কম থাকে। এবং বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ধরনের এমপ্লয় থাকার কারণে হয়তো একদম এক্স্যাক্টলি স্কিলফুল এমপ্লয় অনেক সময় নাও পাওয়া যেতে পারে, কিন্তু হেড অফিসের মধ্যে সেন্ট্রাল ভাবে হলে এখানে টেকনোলজি যেমন বেটার থাকে তেমনি স্কিলফুল এমপ্লয় হয়তো একটা সার্টেন লেভেল অফ, যেমন 40-45 জন সার্টেন লেভেল অফ স্কিলফুল এমপ্লয় কালেক্ট করে তাদের মাধ্যমে লোনগুলো প্রসিডিং করলে দেখা যাচ্ছে আরো ডেভেলপমেন্ট হবে। রিডিউসিং ক্রেডিট রিস্ক, যেহেতু ক্রেডিট রিস্কটা ডেভেলপ করা যাবে কারণ কি লোনের ক্ষেত্রে কিন্তু কর্পোরেট এবং সিআরএম দুটো ওতপ্রোতভাবে জড়িত, এবং একই ছাদের নিচে হেড অফিসে কর্পোরেট এবং সিআরএম থাকে এবং রিস্ক ম্যানেজমেন্ট থাকে, তাদের মাধ্যমে যদি এই লোনটাকে প্রসেস করা হয় তাহলে দেখা যায় যে আসলে একই ছাদের নিচে বসে ক্রেডিট রিস্কটাও আমরা জাজমেন্ট করতে পারি সঠিকভাবে। সিম্পলিফাইং দ্য অ্যাপ্রুভাল, যেহেতু এক ছাদের নিচে হয় এবং এখানে জাজমেন্ট করা সহজ, সিআরএম থেকে আমি অ্যাপ্রুভাল নিলাম, কর্পোরেট থেকে ডাটাগুলো পাইলাম, আমি ফাইল স্যাংশন করলাম, তো সুতরাং এখানে অ্যাপ্রুভালটাও সহজ হয় এবং অতি শর্ট টাইমে হয়ে যায়। আর এখানে বোরার জাজমেন্ট করাও খুব সহজ হয়, কারণ বোরার সিলেকশন এই বোরারটা ভালো কিনা, কারণ আমি এই বোরারটার লিস্টটা আমার কাছেই থাকতেছে, আমার 200টা ব্রাঞ্চ বা 300টা ব্রাঞ্চ থেকে আসতেছে না, এবং সেটা একই জায়গায় আমি সফটওয়্যারে রেখে দিছি যে এই সফটওয়্যারের মাধ্যমে এই বোরার আমি তার কোথায় লুফল আছে, তার কোথায় কি সমস্যা আছে সেটা আমি জাজমেন্ট করতে পারি। যদিও এখন সিআইবির মাধ্যমে এটা দেখা যায় যে আমি জানতে পারি একটা বোরার সম্পর্কে, তারপরও যদি সেন্ট্রালাইজ হয় তাহলে দেখা যায় যে আসলে এই ইউনিফর্মিটি থাকার কারণে বোরার সিলেকশন করা, বোরার জাজমেন্ট করার ক্ষেত্রে আমার সুবিধা হয়। রাসেল, মোটামুটি ক্লিয়ার ভাই? জি স্যার, জি স্যার। কোন ব্যাংকে আছেন আপনি? ন্যাশনাল ব্যাংক স্যার। আসলে তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি আজকে, হ্যাঁ? স্যার আমাদের নেক্সট তাহলে আগামী শনিবার না, আগামী বা শনিবারই হওয়ার কথা আর কি, আমি যত জানি আর কি। রুটিন অনুযায়ী আর কি স্যার? হ্যাঁ, রুটিন অনুসারে ইনশাল্লাহ ক্লাস হবে, যদি আসলে আমার খুব বেশি সমস্যা না হয় আর কি। না না, সমস্যা হবে না স্যার, দোয়া করে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ। একটা জানার বিষয় ছিল, একটা শুনে এক ইনওয়ার্ড হাসান ভাই বলেন। আমি বলছি ম্যাথের যে ক্লাসটা শীটটা যদি আগে দেওয়া যেত কিনা এই ব্যাপারটা। ম্যাথ আসলে আমরা এখানে হচ্ছে পুরো মডিউল ধরে ক্লাস করতেছি, মানে আপনি ধরেন এখানে কোনো সিকোয়েন্স ব্রেক করতে চাচ্ছি না, আপনি ধরেন যে আচ্ছা ঠিক আছে, না না এই সমস্যা, আর বলা লাগবে না। আর লাগবে না, ঠিক আছে। এই জিনিসগুলো না জেনে যদি আমি ওখানে যাই তাহলে আপনারই সমস্যা হবে। হুম। আর এমন হইতে পারে হাসান ভাই আপনার ম্যাথ পরীক্ষা নাও লাগতে পারে অ্যাটেন্ড করা, স্যার এই আমার সমস্ত একটা জিনিস পরীক্ষাগুলো। জানার ছিল। হ্যাঁ, এই সমস্ত পরীক্ষাগুলোতে ম্যাথ না দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে ম্যাথে 10-এর মধ্যে 10ই ভুল হবে, আর আপনি যদি 10টায় 5টা লিখতে হবে, তো ম্যাথ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন না। আমি যদি ম্যাথ করাবো আপনাদের, কিন্তু ম্যাথ আমি চাইবো যে ম্যাথে অ্যাটেন্ড না করেন, ম্যাথ অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ বলেন, কে জন্য ঠিক আছে, বলছিলেন আবার? স্যার প্রশ্ন। রাইট অন অ্যাপ্রোপ্রিয়েশন, এটা একটু যদি বলতেন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে যে আমার যখন কোনো একটা লোন দিচ্ছি কাউকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোন দেওয়ার ক্ষেত্রে যদি সেই লোন হোল্ডারের 4-5টা অ্যাকাউন্ট আমার এখানে থাকে বা আদার কোনো সিকিউরিটি যদি আমার কাছে থাকে, সেইগুলো আমি যদি লোন সে ডিফল্টার হয় তাহলে আমি সবগুলো থেকে যাতে ওই লোনের টাকাটা কালেক্ট করতে পারি সেটাকে বলে রাইট অফ অ্যাপ্লিকেশন। সবগুলো ঠিক আছে অ্যাকাউন্ট স্যার, হোক বা আদার কোনো বুঝলাম। সিকিউরিটি থেকে সবগুলো থেকে যেন আমি লোনের টাকাটা কালেক্ট করতে পারি সেটাকে বলে অ্যাপ্লিকেশন। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এনিথিং এলস? নো থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। হ্যাঁ, থ্যাংক, সবাই ভালো থাকেন তাহলে, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক Thank you, আছে, স্যার। দেখা আসসালামু হবে। আলাইকুম। আল্লাহ হাফেজ। মিজান ভাই আছেন নাকি? মিজান ভাই? জি স্যার আছি। ঘুমাই গেছে তো। ঘুমান নাই না? আচ্ছা, আমি আমা- লিভ করলাম তাহলে, হ্যাঁ। জি স্যার, আমার ঘুমাতে ঘুমাতে 2টা 3টা বাজে। আচ্ছা, যা, অসুবিধা নাই, আমিও নিশাচর মানুষ, আমারও ঘুমাইতে অনেক টাইম লাগে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। অসুবিধা নাই, তো ভালো থাকেন সবাই। মিজান ভাই তাহলে রেকর্ড করে নেন আপনি, হ্যাঁ। আমি স্টপ করে দিলাম, লিভ করলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।